অবশেষে একটা বিষয় বোধহয় নিশ্চিতই করা যায় এবং নিশ্চিত হয়ে গেছে, সেটা হচ্ছে ছাত্র সমন্বয়করা নতুন দল গঠন করছে। দলের নাম কি হবে সেটা এখনো ঘোষণা না হলেও নাম কি হবে, কি হতে পারে, কি ফরম্যাট হতে পারে, কিভাবে তারা এগোতে পারেন, সরকারের তাতে সহযোগিতা কত পার্সেন্ট থাকবে, সেগুলো আলোচনা করা যেতেই পারে। মোদ্দা কথা হচ্ছে সমন্বয়করা নতুন রাজনৈতিক দল গঠন করছে এবং এই সরকারের ছত্রছায়াতে থেকেই তারা তাদের দলকে সুসংগঠিত করবে এবং আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে চায়। তাদের মূল লক্ষ্য হচ্ছে রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় শক্তি হওয়া। কিভাবে হবে, কিভাবে তারা এই ভাবনা ভাবছে, বর্তমান দেশের প্রেক্ষাপট বা তাদেরকে সাপোর্ট করছে কিনা সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম ছাত্র সমন্বয়করা নতুন দল গঠন করছে, নতুন রাজনৈতিক দল। এরই মাঝে তারা কমিটি গঠন করেছে, যেটা জাতীয় নাগরিক কমিটি। দলের নাম জাতীয় নাগরিক কমিটিই হবে নাকি অন্য কিছু হবে, নাকি নাগরিক শক্তি হবে, সেটা সময়ই বলে দেবে। নাগরিক শক্তি নামে একটা দল গঠন করেছিলেন ডক্টর ইউনূস এর আগে, কিন্তু সেই দলটা তিনি 6 মাসও টেকাতে পারেননি। তারপরে রাজনীতি আর করবেন না ঘোষণা দিয়েছিলেন। সেই নাগরিক শক্তি কি আবার ফিরে আসছে, এমন আলোচনা কিন্তু রয়েছে। এরই মাঝে দল যে গঠন হচ্ছে এই ঘোষণা প্রকারান্তরে এক ধরনের হয়েই গেছে। জাতীয় নাগরিক কমিটিতে সার্জিস আলম সহ আরও 50 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তারা পুরো দস্তুর চেষ্টা করছে। সারা দেশে এখন কমিটি গঠন করবে, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করবে। কমিটি গঠন করার পরেই তারা তাদের কার্যক্রম শুরু করবে এবং আনুষ্ঠানিক ঘোষণা হয়তো উপজেলা পর্যায়ে কমিটি গঠন করার পরেই দিয়ে দেবে তারা। আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে যে কমিটি গঠন করা হচ্ছে, অর্থাৎ জাতীয় নাগরিক কমিটির আওতায় যে কমিটিটা গঠন করা হচ্ছে, তাহলে শেষ পর্যন্ত এই দলের নাম জাতীয় নাগরিক কমিটিই হবে নাকি নাগরিক শক্তি হবে, সেইখানেই একটু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। শেষ পর্যন্ত ডক্টর ইউনূস তার দলের নাম ব্যবহার করবেন কিনা, তার দলের নাম ব্যবহার করে নিজেকে বিতর্কিত করবেন কিনা, সেটাই আমরা এখন দেখার অপেক্ষায় রয়েছি। যাই হোক, দল গঠন হচ্ছে। দল গঠন হলে দলের নেতৃত্ব কে নিচ্ছেন? শোনা যাচ্ছে উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করবেন এবং পদত্যাগ করে তিনি এই দলের প্রধানের দায়িত্ব নেবেন আপাতত। নাহিদ ইসলাম যদি পদত্যাগ করেন এবং দল গঠন হয়, তাহলে অপর দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আবদুল্লাহ, এই দুজনের উপদেষ্টা থাকার বৈধতা কি থাকে, নাকি তারাও পদত্যাগ করবেন? তারা তিনজন একসঙ্গে পদত্যাগ করে দলের শক্তি বাড়ানোর চেষ্টা করবেন কিনা, সেটা সময়ই বলে দেবে। তবে নাহিদ ইসলাম যদি পদত্যাগ করে দলের দায়িত্বভার গ্রহণ করেন, তাহলে বাকি দুইজনের উপদেষ্টা হিসেবে থাকার বৈধতা অনেকখানি চ্যালেঞ্জের মুখে পড়বে। সেই চ্যালেঞ্জটা তারা নিতে চাইবেন কিনা, সেটা একটা বড় বিষয়। দল যেটা গঠন হচ্ছে, শেষ পর্যন্ত কি এই দলে ডক্টর ইউনূসকেও দেখা যাবে, আসিফ নজরুলকেও দেখা যাবে, সেই আলোচনা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। অনেকে বলেন যে এই দলের আগামী নির্বাচনের প্রেক্ষাপটে, আগামী নির্বাচনের পরে এই দল ক্ষমতায় আসতে চায়, বিএনপি এবং জামাতকে পাশ কাটিয়ে এই দল ক্ষমতায় আসতে চায়। তারা, তাদের ধারণা, তাদের জনপ্রিয়তা এখন তুঙ্গে, সেই কারণে নির্বাচনে তারা বিজয়ী হতে চায় এবং নির্বাচনে বিজয়ী হলে ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল এই দুজন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী হতে চান, এমন আলোচনাও রয়েছে। সেই ক্ষেত্রে সংবিধান সংশোধন যেটা হচ্ছে, যে উপরাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রী, সেই জায়গায় ছাত্রদের দুইজনকে দেখা গেলেও আশ্চর্য হবার কিছু থাকবে না। হয়তো এমন হতে পারে যে উপরাষ্ট্রপতি হিসেবে মাহফুজ আবদুল্লাহকে দেখা গেল, উপপ্রধানমন্ত্রী হিসেবে নাহিদ ইসলাম কিংবা আসিফ মাহমুদের যে কোনো একজনকে দেখা গেল। সেরকম দৃশ্য যদি আমরা দেখতে পারি, তাহলে আশ্চর্য হওয়ার কি আদৌ কিছু থাকবে? কিন্তু বর্তমান বাস্তবতা যদি আমরা বিশ্লেষণ করি, বর্তমান বাস্তবতায় দেশে যে অরাজক পরিস্থিতি চলছে, দেশ কোনোভাবেই
কন্ট্রোল করতে পারছে না এই অন্তর্বর্তীকালীন সরকার, যখন দেশ কন্ট্রোলে পুরোপুরি ব্যর্থ হচ্ছে, তখন দল গঠনে তারা কতটা সফল হবে সেটা একটা প্রশ্ন, এবং দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করে কতটা সফল হবে সেটা একটা প্রশ্ন। নির্বাচনে সফলতার পর আবার যদি ক্ষমতায় আসে তাহলে সেই দল রাষ্ট্র পরিচালনায় কতটা সফল হবে সেটা আর একটা প্রশ্ন। এখন আসা যাক জনপ্রিয়তার বিষয়ে। ছাত্র সমন্বয়করা একটা সময় প্রথম দিকে বৈষম্য বিরোধী আন্দোলনের পরপরই জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন, কিন্তু সেই জনপ্রিয়তা কি তারা ধরে রাখতে পেরেছেন? সেই জনপ্রিয়তা কি তাদের এখন রয়েছে, নাকি জনপ্রিয়তায় ভাটা পড়েছে? সহজ এবং চাঁচা ছেলা উত্তর হচ্ছে জনপ্রিয়তায় শুধু ভাটাই পড়েনি, ব্যাপক হারে ভাটা পড়েছে। এই ভাটা পড়ার কারণ তাদের লাগামহীন কথাবার্তা, লাগামহীন চলাফেরা, অধ্যত্বপূর্ণ নানা রকমের কথাবার্তা এবং সরকারের উপদেষ্টা পরিষদের ব্যর্থতা। সরকারের উপদেষ্টা পরিষদের ব্যর্থতা বৈষম্যবিরোধী আন্দোলনকে অনেকখানি ঝিমিয়ে দিয়েছে, এবং সার্জিস আলম, হাসনাত আবদুল্লাদের নানা রকমের কথা তাদেরকে অজনপ্রিয় করে ফেলেছে। তারা বিএনপি বিদ্বেষী নানা রকমের কথা বলতে গিয়ে সাম্প্রদায়িক শক্তিকে অনেকটা সাপোর্ট করেছেন। যেমন এদেশে জিন্নার জন্মদিন পালন হয়েছে, তারা সেই ব্যাপারে কোনো কথা বলেননি। এদেশে অনেকটা জঙ্গি পতাকা নিয়ে জঙ্গির সমাবেশ হয়েছে, জঙ্গি স্টাইলে সমাবেশ হয়েছে, ইসলামিক স্টাইল যেটাকে নামকরণ করা হয়েছে সেই ব্যাপারে কোনো কথা তারা বলেননি। এই যে এত জায়গায় মব হচ্ছে, সারা দেশে মব হচ্ছে, সারা দেশে মাজার ভেঙে ফেলা হচ্ছে, মাজার একেবারে ভেঙে দুমড়ে মুচড়ে ফেলা হয়েছে। গতকালকেও আমরা দেখেছি শেরপুরে মুর্শিদপুরের বড় একটা আস্তানা ভেঙে গুড়িয়ে দিয়ে আগুন জ্বালিয়ে লুটপাট করা হয়েছে, সেই ব্যাপারে তারা কোনো কথা বলেননি। অথচ ইসকন বিষয়ে তারা সোচ্চার এবং ভারত বিরোধী কথাবার্তায় তারা সোচ্চার। ভারত বিরোধী কথাবার্তা বলে মানুষকে এতটা উস্কে দিয়েছেন, মানুষ এতটা উস্কে উঠেছে যে বুয়েটের মতো প্রতিষ্ঠানেও আমরা দেখেছি ভারতের পতাকা পায়ের তলে নিয়ে ছাত্ররা হাঁটছে, এরকম দৃশ্য। তো এরকম দৃশ্য যদি দেখা যায়, এরকম দৃশ্য কি আন্তর্জাতিকভাবে আমাদের দেশের জন্য সুনাম বয়ে আনে? মোটেও আনে না। ভারত বিরোধিতা যদি জনপ্রিয়তা অর্জনের একটা মাধ্যম তারা মনে করেন, তাহলে সেটা যে খুবই ভুল একটা প্রসেস। ভারত বিরোধিতার নামে যদি পাকিস্তানের সঙ্গে সখ্যতার ব্যাপারটা চলে আসে, যেমন একটা জাহাজ ভর্তি 370 কন্টেনার কি আসলো সেই ব্যাপারে কোনো কথা নেই। পাকিস্তান থেকে এই যে আমদানি রপ্তানি যেটা 71-এর পরে বন্ধ ছিল সেটা হঠাৎ করে আসলো। পাকিস্তানের সঙ্গে সখ্যতার ব্যাপারটা দেখি, যেখানে সেখানে পাকিস্তানি স্টাইলে কাওয়ালি অনুষ্ঠানে তাদের খুব উৎসাহ, অথচ শিল্পকলায় গিয়ে নাটক বন্ধ করছে এক শ্রেণীর যারা উচ্ছৃঙ্খল মানুষ। সেই নাটক বন্ধ করার কর্মকাণ্ডের ব্যাপারে কোনো সমালোচনা তারা করছে না। শিল্পকলায় মামুনুর রশিদকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে, এরকম ধৃষ্টতাও দেখাচ্ছেন শিল্পকলার ডিজি, সেই ব্যাপারে তাদের কোনো কথা নেই। শিল্প সংস্কৃতির মানুষগুলো হাহাকার করছে, তাদের কাজ নেই, সেই ব্যাপারে কোনো কথা নেই। অথচ সাম্প্রদায়িক ব্যাপারে তাদের খুব উৎসাহ। তো সাম্প্রদায়িক মনোভাবের মানুষ হয়ে বাংলাদেশে কি রাজনীতিতে খুব বেশি সুবিধা করা সম্ভব? সম্ভব যে না, সেটা বাংলাদেশের সাম্প্রদায়িক রাজনীতি যারা করেন তাদের জনপ্রিয়তার দিকে গত 50-53 বছরে যদি তাকানো যায়, তাহলে স্পষ্ট বোঝা যায় যে বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িকতা পছন্দ করে না, বাংলাদেশের মানুষ দেশপ্রেমটাকে পছন্দ করে। আর সেই দেশপ্রেমটা যদি তলানিতে চলে যায়, তাহলে তাদের রাজনীতি খুব একটা যে সফল হবে সেটা বলা যায় না। যাই হোক, তারা রাজনীতি করতে চান, তারা রাজনৈতিক দল করতে চান, কিন্তু সরকারের ছত্রছায়ায়, সরকারের পৃষ্ঠপোষকতায় অনেকটা বলা যায় যদি দল গঠন করেন এবং সেটাকে যদি বলা হয় কিংস পার্টি, তাহলে সেই কিংস পার্টি কতটা সুবিধা করতে পারবে সেটা একটা বড় প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। কারণ কোনো কালেই কোনো কিংস পার্টি কখনো কোনো সুবিধা আদায় করতে পারে কিংবা জনগণের ভালোবাসা অর্জন করতে পারে এরকম নজির কিন্তু খুব কম। এরকম নজির যখন খুব কম,
তখন ছাত্র সমন্বয়করা যেটা এতদিন বলা হতো ছাত্র জনতা, সেখান থেকে বোধহয় অনেক সরে এসেছে। এখন মুই কি হনুরে এরকম একটা ব্যাপার। সমন্বয়করা গাড়ি হাঁকিয়ে বেড়ান, নতুন নতুন মডেলের গাড়ি হাঁকান, সেই গাড়ি আবার অ্যাক্সিডেন্ট করে, সেটা নিয়ে নিউজ হয়। তারা যেখানে যান তারা একটু উচ্চ শব্দে বায়ু নির্গত করলেও সেটা গণমাধ্যমে খবর হয়। গণমাধ্যম তাদের পেছনে প্রতিনিয়ত ছুটে বেড়ায়, তারা কি বলছে, তারা কি খাচ্ছে, তারা কি ভাবছে, এটাকে প্রকাশ করে। এই যে তারকা ইমেজ তৈরি হয়েছে, এই তারকা ইমেজের কারণে যাচ্ছে তাই রকমের কথা বা লাগাম ছাড়া কথাবার্তা যদি বলা হয়, তাহলে জনপ্রিয়তায় যে ভাটা পড়বে এটা তো জানা কথা। আর সেটাই হয়েছে। আমার মনে হয় যে জনপ্রিয়তা যেটা প্রথম দিকে ছিল, সেই জনপ্রিয়তা তারা ধরে রাখতে পারেনি। ধরে না রাখতে পারার কারণে এই যে রাজনৈতিক দল তারা গঠন করতে যাচ্ছে, এবং সেটা যদি সরকারের পৃষ্ঠপোষকতায় গঠন করা হয়, তাহলে আদতে এটা কোনো কাজ দেবে না। কারণ বাংলাদেশের দুটি বৃহত্তম দল আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগ নির্বাসিত হয়েছে ঠিকই, বিএনপি এখনও কিন্তু বাজারে প্রচণ্ড দাপটে রয়েছে। বিএনপিকে পাশ কাটিয়ে তারা ক্ষমতার মসনদে বসবে, এই স্বপ্ন আমার মনে হয় যে দেখাটা ঠিক হবে না। আর অন্যদিকে আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখতে পারবে কতদিন তাদের এই কর্মকাণ্ড দিয়ে। তারা যেরকম অজনপ্রিয় কর্মকাণ্ড করছে, যে কারণে বাজারে সুর উঠেছে অলরেডি যে আগেই তো ভালো ছিলাম। এই যে আগেই তো ভালো ছিলাম সুর উঠে গেছে যে বাজারে, সেই বাজারে তারা মানুষের কাছে ভোট প্রার্থনা করে সেই ভোটে জয়লাভ করা, যদি সেটা সুষ্ঠু ভোট হয়, তাহলে আমার মনে হয় যে সেই জয়লাভ করাটা সম্ভব হবে না। তার মানে যে এই যে অভিযান, দল গঠন করার যে অভিযান, সেই অভিযানটা সফলতার দিকে যাওয়াটা খুব কঠিন। দেখা যাক শেষ পর্যন্ত অবস্থা দৃষ্টি কী হয়। দর্শক, আপনার কি মনে হয়? আওয়ামী লীগ এবং বিএনপিকে পাশ কাটিয়ে, আওয়ামী লীগ এবং বিএনপিকে গোনার মধ্যে না ধরে ছাত্র সমন্বয়করা যে দল গঠন করতে চাইছে, দল গঠন করার প্রক্রিয়ায় চলে গেছে এবং শোনা যাচ্ছে যে জানুয়ারিতেই তারা দলের আত্মপ্রকাশ ঘটাবে, সেই দল কি আদৌ সফলতার মুখ দেখবে নাকি মুখ থুবড়ে পড়বে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।